ভারত আমাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করছে না, বলছেন মান্না। এদিকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি চালিয়ে যাবে বিএনপি। জানাবো কঠিন হয়ে গেল তারেকের যুক্তরাজ্যে থাকা। পদত্যাগের ঘোষণা দিলেন ঋষি সুনাক। এদিকে আমলাদের বিরুদ্ধে রাজনীতিবিদদের একটি বিজয়। এবং সর্বশেষ জানাবো ফরিদপুরের দুর্ঘটনায় গোল্ডেন লাইনের বাস নিহত 2। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভারত আমাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করছে না, বলছেন মান্না। ভারতের সঙ্গে যেসব সমঝোতা স্মারক করা হয়েছে সেগুলো দ্রুত বাতিলের আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। মাহমুদুর রহমান মান্না বলেন, ভারত তথাকথিত সিকিউরিটির নামে বাংলাদেশের জনগণের ভোটাধিকার কেড়ে নেয়, মৌলিক অধিকার কেড়ে নেয়, বাংলাদেশে গণতন্ত্র বিকশিত হতে দেয় না। 15 বছর ধরে গায়ের জোরে একটা সরকার ক্ষমতায় বসে আছে, তাকে এই ক্ষমতায় রাখার চেষ্টা করে। আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব রাখতে চাই, কিন্তু ভারত আমাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করছে না। তারা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার বন্ধ করে দিয়েছে। তিনি বলেন, সরকার এখন ভারতের সঙ্গে স্যাটেলাইট চুক্তি করেছে। ভারতের স্যাটেলাইট এখন বাংলাদেশের যে কোনো জায়গায় তদারকি করতে পারবে। তাদের দেশে সিকিউরিটি ভারতের হতে গেছে। তিনি আরো বলেন, সরকার তো ট্রানজিট দেয়নি, সরকার সরকারি করিডোর দিয়ে দিয়েছে। ভারতের ট্রেন বাংলাদেশে আসবে, এই ট্রেন মালবাহী ট্রেনও হতে পারে। ট্রেনের মধ্যে কি থাকবে আমরা সেটা জানি না। যদি কোনো দেশ মনে করে এই মাল গাড়ির মধ্যে অস্ত্র আছে এবং তারা যদি বলে আমরা এই ট্রেনকে বাধা দেব, তার মানে হচ্ছে বাংলাদেশকে আপনার আওয়ামী লীগ সরকার একদিকে ভারত এবং চীনের যে সমস্যা চলছে তার জায়গা তৈরি করেছেন। ট্রানজিটের পাশাপাশি যেরকম স্যাটেলাইট সৃষ্টি করা হয়েছে, আমার দেশের সমস্ত মধ্যকার গোপন তথ্য ভারতের কাছে চলে যাবে। খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি চালিয়ে যাবে বিএনপি। খালেদা জিয়ার মুক্তির দাবিতে নতুনভাবে শুরু হওয়া কর্মসূচি অব্যাহত রাখবে বিএনপি। ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে আন্দোলনকে নতুন রূপ দিতে চান দলের নীতি নির্ধারণী নেতার। প্রথম ধাপে ঘোষিত 3 দিনের কর্মসূচি গত বুধবার শেষ হয়েছে। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আগামী সোমবার দলের স্থায়ী কমিটির বৈঠকে নতুন কর্মসূচির সিদ্ধান্ত হতে পারে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় গতকাল বলেন, খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে যে কর্মসূচি শুরু হয়েছে এটা চলমান থাকবে, এখান থেকে পেছানো যাবে না। জনগণের আকাঙ্ক্ষা এবং পরিস্থিতি বিবেচনা করে কর্মসূচি ঠিক করা হবে, যাতে জনগণের প্রত্যাশা ও আন্দোলনের লক্ষ্যে সফল হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ সর্বশেষ 10 দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে গত মঙ্গলবার বিকেলে তিনি বাসায় ফেরেন। এই দফায় খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। এই অবস্থায় তার মুক্তির দাবিতে বিএনপি নতুন করে কর্মসূচি শুরু করে। এর মধ্যে গত 29 জুন রাজধানী ঢাকায়, 1 জুলাই মহানগর এবং গতকাল জেলা পর্যায়ে পৃথক সমাবেশ করে। সারা দেশে 3 দিনের কর্মসূচি শেষে বিএনপি নীতি নির্ধারণী নেতারা বলেছেন, তারা লক্ষ্য করেছেন খালেদা জিয়ার মুক্তি নিয়ে মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও আগ্রহ আছে। এছাড়া নানা বৈরতার মধ্যেও 3 দিনের কর্মসূচিতে দলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ দেখা হয়েছে। এটাকে সামনে টেনে নিতে চান নেতারা। এদের ঢাকার পর বিভিন্ন মহানগর সমাবেশে শান্তিপূর্ণ হলেও গতকাল নাটোর ও পটুয়াখালী সমাবেশে আওয়ামী লীগ কর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আর বাগেরহাট পুলিশি বাধায় বিএনপি নেতারা সমাবেশের স্থলে কাছেই যেতে পারেননি। কঠিন হয়ে গেল তারেকের যুক্তরাজ্যে থাকা। যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে ভূমিধস বিজয় হয়েছে লেবার পার্টির। দীর্ঘ 10 বছর পর লেবার পার্টি সরকার গঠন করতে যাচ্ছে। লেবার পার্টি এই সরকার গঠনের ফলে লন্ডনে পলাতক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার যুক্তরাজ্যে থাকা কঠিন হয়ে পড়ল। লেবার পার্টি দীর্ঘদিন ধরে তারেক জিয়ার যুক্তরাজ্যে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে আসছিল। রাজনৈতিক আশ্রয়ে থাকা কোনো ব্যক্তি যুক্তরাজ্যে বসে রাজনীতি করতে পারে কিনা এই প্রশ্ন উত্থাপিত হয়েছে লেবার পার্টির একাধিক পার্লামেন্ট এবং এর পক্ষ থেকে। কনজারভেটিভ পার্টির অনুকূলে এবং সহযোগিতার কারণেই লন্ডনে পলাতক তারেক জিয়া সেখানে থাকতে পেরেছিল। এর আগে তারেক জিয়ার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ উঠেছিল, কিন্তু সেই সময় ওই অভিযোগের তদন্ত করেনি তৎকালীন কনজারভেটিভ সরকার। তারেক জিয়া সেখানে একটি কোম্পানি খুলে অবৈধভাবে লেনদেন করছিলেন। এই অভিযোগে যুক্তরাজ্যে একটি তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু কনজারভেটিভ পার্টির কিছু নেতারা অনাগ্রহের কারণে শেষ পর্যন্ত এই তদন্ত ধামাচাপা দেয় হয়। ব্রিটিশ পার্লামেন্টে এই নিয়ে লেবার পার্টির অন্তত 3 জন সদস্য বক্তব্য রেখেছিলেন। লেবার পার্টির অধিবাসন নীতিতে 3টি বিষয় সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। প্রথমত, কোনো দণ্ডিত ব্যক্তি যেন যুক্তরাজ্য ভূখণ্ডে থাকতে না পারে। যে সমস্ত দেশ থেকে তারা অপরাধ করে এসেছিলেন সেই সমস্ত দেশের সঙ্গে চুক্তি করে দ্রুত তাদের ওই দেশে ফেরত পাঠানোর নীতিতে বিশ্বাস করে লেবার পার্টি। দ্বিতীয়ত, লেবার পার্টি মনে করে যাদেরকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে তারা এই মানবতা আশ্রয়। রাজনৈতিক আশ্রয় থাকা কোনো ব্যক্তি যুক্তরাজ্যে বসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে না, এবং এটি যদি তারা করে তাহলে যে দেশ থেকে তিনি পালিয়ে এসেছেন সে দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। এ কারণে লেবার পার্টি সবসময় রাজনৈতিক আশ্রয়ে থাকা ব্যক্তিদের আনুষ্ঠানিকভাবে রাজনীতি বন্ধের দাবি করে আসছিল। তৃতীয়ত, লেবার পার্টি সবসময় মনে করে যে যারা রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় আছে তাদের আয় ব্যয় হিসেবে নিয়মিতভাবে যাচাই বাছাই করা উচিত, কারণ তারা যুক্তরাজ্য থেকে কিভাবে বিপুল বিত্ত বৈভবের জীবন যাপন করছেন সে ব্যাপারে অনুসন্ধান করা উচিত। লেবার পার্টি এই ভূমিধস বিজয়ের ফলে এই বিষয়গুলো সামনে আসবে। সেক্ষেত্রে তারেক জিয়া যুক্তরাজ্যে থাকা কঠিন হয়ে পড়বে। উল্লেখ্য, 2007 সালে 11
সরকারের কাছে মুচলেকা দিয়ে তারেক জিয়া লন্ডনে গিয়েছিল। সেই মুচলেকায় বলা হয়েছিল তিনি আর কখনো রাজনীতি করবেন না। কিন্তু লন্ডনে গিয়ে আস্তে আস্তে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন এবং এখন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। লন্ডন থেকেই দলকে পরিচালিত করছেন এবং তার বিরুদ্ধে লন্ডনে নাশকতা, চাঁদাবাজি, অর্থ পাচার সহ একাধিক অভিযোগ রয়েছে। এবার লেবার পার্টি যেহেতু নিরঙ্কুশ জয় পেয়েছে, সে কারণে তারেক জিয়াকে দ্রুত জবাবদিহিতার আওতায় আসতে হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া বিগত কনজারভেটিভ সরকারই বাংলাদেশের সঙ্গে অবৈধ অভিবাসীদের ব্যাপারে ফাস্ট ট্র্যাক চুক্তি স্বাক্ষর করেছিল। এছাড়া বাংলাদেশের সঙ্গে আসামি আদান-প্রদান ব্যাপারে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এসব চুক্তির কার্যালয় হলে তারেক জিয়ার লন্ডন থাকা সম্ভব হবে না বলে ধারণা করা হচ্ছে। এখন লেবার পার্টি ক্ষমতা গ্রহণ করার পর বোঝা যাবে তারেক জিয়ার ভাগ্য কিভাবে নির্ধারিত হয়। পদত্যাগের ঘোষণা দিলেন ঋষি সুনাক। যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে ভরাডুবির পর প্রধানমন্ত্রী পদ ছাড়ার পাশাপাশি নিজ দল কনজারভেটিভ পার্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ঋষি সুনাক। এই পরাজয়ের যাবতীয় দায় আমি স্বীকার করছি। আমি আপনাদের ক্ষোভ বুঝতে পারছি। এই সময় দল নতুন নেতা পেয়ে গেলেই তিনি পদ ছাড়বেন বলে জানান সুনাক। তিনি বলেন, সব কনজারভেটিভ প্রার্থী ও কর্মীদের দ্বারা নির্বাচনের আগে অক্লান্ত পরিশ্রম করেছেন। তাদের বলছি, আমি দুঃখিত, আমি আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি, আপনাদের জয় উপহার দিতে পারেনি। এই ফলাফলের পর আমি টরি নেতার পদ থেকে পদত্যাগ করব, তবে এখন নয়। দলের উত্তরসূরি নির্বাচনের প্রতিক্রিয়া শুরু হলে সুনাক বলে, গত 14 বছর ধরে সরকারের থাকার উপর পার্টির পুনর্গঠন হওয়া খুব গুরুত্বপূর্ণ, তবে পেশাদারিত্ব ও কর্তৃত্বের সঙ্গে আমরা বিরোধীদের ভূমিকা নিতে যাচ্ছি, এটিও কম নয়। আমাদের বিরুদ্ধে রাজনীতিবিদদের একটি বিজয়। আপাতত মেট্রো রেলের ভাড়া বাড়ছে না। মেট্রো রেলের ভাড়া বৃদ্ধি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে এনবিআর এর চেয়ারম্যান রহমাতুল মুমিনের একটি প্রকাশ্য দ্বন্দ্ব দেখা দিয়েছিল। সেই দ্বন্দ্বে আপাতত রাজনীতিবিদদের জয় হলো। আওয়ামী লীগের হেভিওয়েট নেতা ওবায়দুল কাদেরের কাছে শেষ পর্যন্ত এনবিআর এর চেয়ারম্যানকে আপাতত বশ মানতে হয়েছিল। 1 জুলাই থেকে মেট্রো রেলের ভাড়ার উপর 15% ভ্যাট বসানোর প্রস্তাব করেছিল এনবিআর, কিন্তু পর্যাপ্ত ভ্যাট আদায় হয়নি। ভ্যাট আদায় করা হবে কি না হবে এটি নিয়ে একটি কমিটি করা হয়েছে। সেই কমিটিতে এনবিআর এর প্রতিনিধিরাও আছে। আগামী 1 মাসের মধ্যে উভয় পক্ষ আলাপ আলোচনা করে এ ব্যাপারে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে যাবে। তবে মেট্রো রেলের কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হচ্ছে, যেহেতু এটি একটি নতুন পরিবহন ব্যবস্থা এবং নতুন মানুষ এবং সুবিধা ভোগ করছে, তাই এখানে ভ্যাট আরোপের জন্য আরেকটু সময় আয়োজন। তাছাড়া কারিগরি ও প্রযুক্তিগত কিছু বিষয় নিয়ে রয়েছে। কারিগরি ব্যবস্থাপনার কিছু সংশোধন করা ছাড়া এখানে ভ্যাট আদায় করলে জটিলতা হতে পারে। সে কারণে মেট্রো রেলের কর্তৃপক্ষ এর আগে এনবিআরকে জানিয়েছিল যে আপাতত মেট্রো রেলের উপর যাতে ভ্যাট বসানো না হয়। কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষের এই দাবি প্রত্যাখ্যান করে এনবিআর জানিয়ে দেয় মেট্রো রেলের ভাড়া উপর 15% ভ্যাট আরোপ করা হবে। পরে বিষয়টি প্রকাশ্যে বিতর্কের রূপ নেয়। এনবিআর এর বক্তব্যে বিরোধী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অন্তত 2টি অনুষ্ঠানে এনবিআর এর সিদ্ধান্ত কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, এই বিষয়টি নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। এভাবে এর উপর ভ্যাট আরোপ করা যাবে না। এরকম বাস্তবতা শেষ পর্যন্ত এবারের বাজেটে মেট্রো রেলের উপর ভ্যাট আদায়ের সিদ্ধান্ত স্থগিত রাখা হয়। এখন উভয় পক্ষ আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে ভ্যাট আদায় করা হবে কিনা। বাংলাদেশে আমলাতন্ত্রের বাড়াবাড়ন্তির সময় এটি রাজনীতিবিদদের একটি বড় বিজয় হিসেবে বিবেচিত করা যেতে পারে, কারণ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আমলাতন্ত্রের প্রভাব, প্রতিপত্তি এবং ক্ষমতা বেড়েছে। রাজনীতিবিদরা ক্রমশ কোণঠাসা হয়ে পড়েছে। এর মধ্যে এই ভ্যাট আদায়ের সিদ্ধান্ত যদি এনবিআর জয় হতো, তাহলে সেটি হতো আমাদের আরেকটি বিজয়, কারণ এনবিআর এর চেয়ারম্যান এমন একজন ব্যক্তি যিনি একাধিকবার চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছেন। আমলাতন্ত্রের ক্ষমতার প্রতীক হিসেবে তাকে চিহ্নিত করা হয়। তবে বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক সময়ে এনবিআর এর নানা রকম কেলেঙ্কারি, বিশেষ করে মতিউর কেলেঙ্কারির প্রেক্ষাপটে এখন আমলাতন্ত্রের একটি কোণঠাসা অবস্থা তৈরি হয়েছে। আর এ কারণেই রাজনীতিবিদদের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়েছে। বিএনপিরা বিশ্লেষণ আরও মনে করেছে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এসেছে এবং প্রধানমন্ত্রী সবসময় জনবান্ধব তৈরির পক্ষে অবস্থান গ্রহণ করেন। জনগণের ভোগান্তি হোক এমন কোনো সিদ্ধান্ত তিনি গ্রহণের বিপক্ষে সবসময়। সারা জীবন রাজনীতিতে তিনি জনগণের পক্ষেই ছিলেন। এ কারণেই নতুনভাবে জনপ্রিয়তা হতে যাওয়া মেট্রো রেলের উপর ভ্যাট আরোপে সিদ্ধান্ত পক্ষে তিনি অবস্থান করতে পারেননি। এখন দেখার বিষয় এনবিআর কবে কিভাবে ভ্যাট আদায় করে বা মেট্রো রেল পরিবহনের ক্ষেত্রে সরকার কি সিদ্ধান্ত নেয়। তবে ধারণা করা হচ্ছে মেট্রো রেলের উপর ভ্যাট আপাতত আরোপ করা হচ্ছে। ভবিষ্যতে হয়তো আস্তে আস্তে এই বিষয়টি নিয়ে বিবেচনা করা হবে। ফরিদপুরে দুর্ঘটনায় গোল্ডেন লাইনের বাস, নিহত 2। ফরিদপুরে ভাঙা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত 10 জন বাস যাত্রী। দুর্ঘটনায় পিকআপের চালক ও তার সহকারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন, তবে তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজে অংশ নেন ভাঙাপাড়া ফায়ার সার্ভিস ও ভাঙা হাইওয়ে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সাইদ মোহাম্মদ খায়রুল আনাম বলেন, ফরিদপুর থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবর্তনের একটি বাস ও ফরিদপুরগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় 2 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ওসি আরও বলেন, দুর্ঘটনার সময় বাস পিকআপকে ছিটকে দিয়ে বিদ্যুতের 33,000 ভোল্টের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ভাঙ্গা অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। প্রাথমিকভাবে হতাহতের নাম পরিচয় পাওয়া যায়নি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।